অঞ্জনকে আমি সবসময় মূল্যায়ন করতে পেরেছি পজিটিভলি, অন্তত নিজের কাছে। এটা বলতে দ্বিধা নেই যে আমরা যারা চলচ্চিত্র বানাই সবাই সবার প্রতিদ্বন্দ্বী, এবং তার ফলে যেটা দাঁড়ায় যে আমরা ওই এক ধরনের ঈর্ষাবোধ থেকে আমরা ওটাকে মানে ওই ধরনের অ্যাচিভমেন্টসগুলোকে ঠিক মূল্যায়ন করি না। কিন্তু অঞ্জন এই ব্যাপারে একেবারে স্পষ্টবাদী ছিল। তার যেটা ভালো লাগতো সেটাকে তিনি গভীরভাবে ভালোবাসতেন, তার যেটা ভালো লাগতো না সেটাকেও উচ্চস্বরে বলতে পারার মতন সাহসিকতা দেখাতে পারত। তাই আমার যখন অঞ্জনের মৃত্যুর খবর কাছে আসলো, শুনলাম তখন মনে হলো যে অন্য কিছুর মতো যদি তুড়ি মেরে মৃত্যুটাকে দূরে সরিয়ে দিতে পারত, তাহলে সে ওর নিজস্ব ক্ষমতাকে আরো বেশি করে প্রকাশ করতে পারত। তার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা। আমার ধারণা যে শর্ট ফিল্ম ফোরাম থেকে অঞ্জনের নামে কোনো একটা চলচ্চিত্রের পুরস্কার প্রবর্তন করা যায় কিনা, যেটা দিয়ে আসলে প্রতি বছরই যে সমস্ত যারা খুব সংবেদনশীল চলচ্চিত্র তৈরি করবে ওদেরকে সম্মান দেওয়া যায়। তাইলে ওর নামটাও দীর্ঘদিন থেকে গেল, আবার সিনেমার একটু কাজ হলো। আমরা পুনে থাকার সময়, সে সময় আমাদের একটা ঘনিষ্ঠতা, একটা সার্কেল তৈরি হয়েছিল। অঞ্জন এবং বাবুল যেদিন প্রথম পুনে যায়, সেদিন রাতে আমরা কয়েকজন বন্ধুরা মিলে একটি ছোটখাটো পার্টি আয়োজন করেছিলাম। সেটা বিস্তারিত বিবরণ এখন দিব না, সেই সময় নয়। অঞ্জন হচ্ছে একমাত্র বাংলাদেশি ছাত্র যাকে আমি তুমি বলতাম, আর যারা ছিলেন সিনিয়র জুনিয়র সবাইকে আমি আপনি বলতাম। একমাত্র অঞ্জন হচ্ছে তুমি বলতাম, আর একটা হচ্ছে বাবুল। বাবুলকে আমি আগে থেকে চিনি, অনেকে হয়তো জানেন না। বাবুল একসঙ্গে অভিনয় করতো, টেলিভিশনে আমার নাটকেও দু একটা চরিত্রে অভিনয় করেছিল। সেই সূত্রে বাবুলকে আগে থেকে চিনতাম, সেই কারণে বাবুলকে তুমি আর অঞ্জনকে বলতাম তুমি। আমাদের খুব এক ধরনের একটা সার্কেল, একটা আড্ডা ছিল। সেই আড্ডা থেকে হঠাৎ করে অঞ্জন এক সময় উধাও হয়ে গেল। মেঘমাল্লার চলচ্চিত্রটি ও করে অনুদানের ছবি, তখন ওর সাথে আমার অন্যভাবে পরিচয়টা হয়। ওর খুব আশা ছিল, খুব উচ্চাকাঙ্ক্ষা ছিল একটা চলচ্চিত্র ও নির্মাণ করবে। সুধীর আসলো ভারত থেকে, সুধীর পালাচানে, আরও ওরা মিলে খুব খেটে চিত্রনাট্য তৈরি করলো। ওখানে আমি দেখেছি যে সারা জীবনের যে হাসি মুখ ও বাচ্চাদের মতো ছিল একেবারে। ওই যে বাচ্চা মেয়েটা, যারা ওদের নাম, ওই মেয়েটার, ওই যে আমার বাচ্চা মেয়ে চরিত্রে অভিনয় করে, ওর সঙ্গে যখন কথা বলতো একদম বাচ্চাদের মতো কথা বলতো, এবং বাচ্চারা ওকে ভীষণ ভালোবাসত। ও সারাদিন শুটিং করতাম আমরা, ও রাতে সারা রাত প্ল্যানিং করতো, কখন ঘুমাতো আমি বলতে পারবো না, কিন্তু পরের দিন সকালবেলা সবার আগে সেটে গিয়ে উপস্থিত, এবং ও সারাদিন কী কী কাজ করবে এগুলোই হতো। ওখানে দুটো মজার ঘটনা আছে। একটা হচ্ছে যে একটা দিনের শুটিং, একটা শটে একটা টেকে একটা শট ও নিচ্ছে, নেওয়া হলো। পরবর্তী সময়ে এটা বলছে যে ওকে, সুদীপ পালসার বলছে যে ইটস ওকে শট, সবাই বলছে যে ওকে, খুব ভালো হয়েছে। বৃষ্টির ছবি মেঘমাল্লার, এটা সকলেই জানেন। ওখানে আকাশের যে রং, তার সঙ্গে আর্টিফিশিয়াল বৃষ্টি এবং নেচারাল বৃষ্টি দুটো মিক্স করে ও ছবিটা করবার চেষ্টা করছিল, এবং সময়টা ধরাও খুব দরকার ছিল। এটা বিকেলের দিকের একটা আকাশ, তো ওরকম একটা সময় ধরতে গিয়ে যখন একটা থেকে একটা শট হয়ে গেল, তখন সবাই বলে যে ঠিক আছে, কিন্তু ও বললো যে না, একটা টেক যেহেতু আছে, আমার একটা সেফটি শটের দরকার আছে। এই একটি সেফটি শট নেওয়ার জন্যে এত বড় একটা ইউনিট, প্রায় 70 জনের একটা ইউনিট আউটডোরে, আমরা ওই রাত এবং পরদিন
বিকেলবেলা পর্যন্ত ওই সময় পর্যন্ত অপেক্ষা করেছিলাম। এর মাঝখানে আর কোনো কাজ হয়নি। আমি বলতে চাচ্ছি যে চলচ্চিত্রটাকে ও এমনভাবেই ভালোবেসেছিল, তার জন্য যে কোনো স্যাক্রিফাইস করতে ও রাজি ছিল। অঞ্জনদা ওটিতে নেওয়ার সময় শাহিন আপা যে ইসের ওটির কাপড় পরানোর পর তার অঞ্জনদা যে বলছিল তাকে দেখতে আসামির মতো লাগছে এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তার সে ওখান থেকে পালাচ্ছে এবং লিফটে উঠে গায়েব হয়ে গেল। এটা ব্রেসোর ম্যানস্কেপ এবং দ্য ম্যানস্কেপ দৃশ্য এবং তার জীবন্ত তাকে যদিও ব্রেসোর চলচ্চিত্র ওর মধ্যে যে গুপ্ত জ্ঞান, সেই জ্ঞান আমাদেরকে বুঝে সেটা দিয়ে আমরা আকৃষ্ট হয়েছিলাম। তারপরে অনেকে এসেছে, আমরা কুমার শাহিনী, মনিকাও, তারপর পার্থনভ এবং অনেক চলচ্চিত্রকারদের সম্বন্ধে জেনেছি। কিন্তু আরেকটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাকে খুব আকৃষ্ট করেছিল, সেটা হচ্ছে কি যে ব্রেসোর চলচ্চিত্রে আমরা শুধু মুখপথ বাদেও প্রচুর হাত পা ব্যবহার দেখতাম, হাতের ব্যবহার। এবং হাত যেহেতু মানুষের স্কিল বা দক্ষতা হাত দিয়ে দেখানো যায়, তো হাতের দক্ষতা ফেক করা যায় না, লুকানো যায় না। এটা একটা জীবন ওর মধ্যে থাকে যে মানুষ হাত তার দক্ষ। এবং আমি অঞ্জনদার সাথে যখন মিশতাম আমি খুবই আকৃষ্ট হতাম কম বয়সে অঞ্জনদার হাতের কাজ দেখে। অঞ্জনদা আমি স্যারকে চিনতাম, কিন্তু শিক্ষক হিসেবে আমি যেভাবে স্যারকে পেয়েছি সেই পাওয়াটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। আমার খুব ছোট একটা ঘটনা মনে পড়ছে। এমন হয় না যে আমাদের মধ্যে অনেক উচ্ছ্বাস কাজ করে যখন আমরা প্রথম চলচ্চিত্র নির্মাণের যাত্রা শুরু করি। তো আমি যখন বিসিটিআইতে পড়াশোনা শুরু করেছি তখন মোবাইল দিয়ে ছোট একটা চলচ্চিত্র নির্মাণ করেছিলাম। সেটা প্রদর্শিত হবে, আমরা যারা অনেক জুনিয়র চলচ্চিত্র নির্মাতারা ছিলাম সেরকম কয়েকজন মিলে বিড়াল পাখির মজমা নামে একটা মজমা হতো, সেখানে আমরা সবাই মিলে আমরা মোবাইলে চলচ্চিত্র নির্মাণ করে প্রদর্শন করতাম। তো আমি খুবই উচ্ছ্বসিত ছিলাম সেই চলচ্চিত্র নিয়ে এবং আমি আমার শিক্ষকদেরকে বলছিলাম যে আজকে দেখাবে আমার চলচ্চিত্রটা যদি আসেন। তো অনেককেই বলেছিলাম এবং আমি দেখলাম যে অঞ্জন স্যার উপস্থিত হয়েছেন এবং ওই প্রদর্শনীতে এমন বড় কোনো প্রদর্শনী ছিল না, ছোট্ট একটা রুমে আমরা কয়েকজন মিলে বসে দেখেছিলাম। এবং স্যার সেই চলচ্চিত্র প্রদর্শনীতে শুধুমাত্র আমার সিনেমা দেখলেন তা না, বরঞ্চ এসে আমাকে আবার লিখে পাঠালেন যে শর্টস উইল বি মোর থটফুল বাট ইটস রিয়েলি গুড, কিপ ইট আপ। তারও অনেক পরে অর্পণতা অপারেশনটা হলো প্রায় 4 মাস পরে, অনেক ঝুঁকির মধ্যে দিয়ে। এবং এই যে 4 মাস যখন অঞ্জনের শরীর অলমোস্ট কম্প্রোমাইজ হয়ে গেছে, তখন ও ফেসবুকে যা করতো সে, মানে ও তো ফেসবুক নানা জনের বিখ্যাত ব্যক্তিদের সদুক্তি যাকে বলে সেগুলো পোস্ট করতে ভালোবাসতো এবং দেখলে মনে হবে যে সে খুবই উৎফুল্ল অবস্থায় আছে, মৃত্যু অনেক দূরে। এবং অঞ্জন যখন চলে গেছে তখনও সে মৃত্যুকে আসলে দেখে গেছে কিনা শাহিন বলে যে আমরা তাকে বিদায় জানাতে পারি। তো এরকম একটা লোকের বিদায় হয় না, কিছু কিছু লোক থাকে যারা জীবনকে এভাবে উপভোগ করে, আমরা বলতে পারি উপভোগ করতে পারি। কিন্তু অঞ্জন সেই লোক যে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করে যেতে চেয়েছে, করেছে। শুধু একটাই দুঃখ, যেটা আরো কেউ কেউ বললেন যে হয়তো ওর চাঁদের অবসর মুক্তি দিতে পারেনি, হয়তো মুক্তি পাবে সামনে নিশ্চয়ই। তাই মনে করি একটা সময় এসেছিল যখন বাংলাদেশের ফিল্মের একটা সুযোগ হচ্ছিল যে এটা একটা বড় জায়গায় যাবে এবং অন্যান্য জন্য নিশ্চয়ই বড় সুযোগ আসতো, সেটা আমরা মিস করবো। কিন্তু সবচেয়ে বেশি মিস করবো আপনাকে। ধন্যবাদ।